Hello, dear students and the viewers. Good afternoon. You are welcome to the class. This is English second paper class for the students of class 6 and 7. And today we are talking about sentence structure, sentence গঠন, assertive sentence to assertive sentence. অর্থাৎ assertive sentence হচ্ছে বিবৃতিমূলক বাক্য। মেনলি স্টুডেন্টসরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে স্ট্রাকচারটাকে যদি ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে অন্য সেন্টেন্সের স্ট্রাকচার অন্য সেন্টেন্সের গঠনও সহজে পারবে। সো ফার্স্টলি we are going to talk about the structure of assertive sentence. assertive সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমরা বলতে যাচ্ছি। assertive সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো একটা বিষয় বা ঘটনা বর্ণনা করা হয় সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনা বা বিষয়কে বর্ণনা করা হয় বা বিবৃত করা হয় তাকে বিবৃতিমূলক সেন্টেন্স বলা হয়। আর এই বিবৃতিমূলক সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্লেস প্লাস টাইম। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব হলো মেইন পার্ট। সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে প্রধান অংশ, মেইন পার্ট। আর অবজেক্ট প্লেস টাইম এই তিনটে হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ। তাহলে সাবজেক্ট ভার্ব হচ্ছে এখানে মেইন পার্ট, আমরা লিখতে পারি মেইন পার্ট। আর অবজেক্ট প্লেস টাইম হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ। ডিয়ার স্টুডেন্টস, নোটিস ক্লিয়ারলি, ভালোভাবে দেখো বা স্পষ্ট করে দেখো। সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে প্লেস, তারপরে টাইম, এই ক্রমে সেন্টেন্সে ওয়ার্ডগুলি বসাতে হবে। আমাদের একটা বাংলা বাক্য বলি, আমি প্রত্যহ সকালে বাসায় চা পান করি। আর এটা ইংরেজি হচ্ছে আই ড্রিঙ্ক টি অ্যাট হোম এভরিডে। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো ভালো করে, আই হলো সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব, টি হলো অবজেক্ট, অ্যাট হোম এটা প্লেস, কোন জায়গায় আমি পান করি, বাসায়, প্লেস, এভরিডে কখন, এটা হচ্ছে টাইম, সময় বোঝাচ্ছে এভরিডে। তাহলে আমাদের যে স্ট্রাকচারের মধ্যে যে সিরিয়াল আছে, ওয়ার্ডগুলি বসানোর যে সিরিয়ালটা, সাবজেক্ট আই, ভার্ব ড্রিঙ্ক, অবজেক্ট হলো টি, প্লেস হলো অ্যাট হোম, আর টাইম এভরিডে। এই ধারাক্রমে যখন শব্দগুলি বসানো হয় ইংলিশ সেন্টেন্সে, তখন সেন্টেন্সটি পরিপূর্ণ হয়, পারফেক্ট হয়, এবং এভাবে কারেক্ট সেন্টেন্স লিখতে হয়। আমরা এখন সংজ্ঞায় যাচ্ছি। কোন সাবজেক্ট, ভার্ব, প্লেস, অবজেক্ট, টাইমগুলি কি আমরা এখন দেখাচ্ছি। সাবজেক্ট কর্তা, সেন্টেন্সের মধ্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় সাবজেক্ট। সেন্টেন্সের মধ্যে যে কাজ করে, একটা বাক্যের মধ্যে যে কাজটা সম্পূর্ণ করে সেই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। উপরের সেন্টেন্সে আই হলো সাবজেক্ট। এরপর ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, যে কোনো ধরনের কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। এবং অবস্থান করা বোঝায়, থাকা বোঝায়, যে কোনো ধরনের কোনো কিছু করা যে ওয়ার্ড দরকার সেইটাই হচ্ছে ভার্ব। উপরের সেন্টেন্সে ড্রিঙ্ক হলো ভার্ব। এরপর অবজেক্ট, দেখো অবজেক্ট
অবজেক্টটা কি আমরা দেখি। অবজেক্ট যার সাহায্যে বা যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পূর্ণ করে। তাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট কর্ম, অবজেক্ট কর্ম, তাকে বলা হয় অবজেক্ট বা কর্ম। উপরের সেন্টেন্সে টি হলো অবজেক্ট। Dear students, notice clearly. অবজেক্ট যার সাহায্যে বা যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে তাকে বলা হয় অবজেক্ট বা কর্ম। উপরের সেন্টেন্সে কি হলো অবজেক্ট, অর্থাৎ এখানে কাজটা কি, কর্তা কি কাজ করে, কর্তা ড্রিঙ্ক করে, কি ড্রিঙ্ক করার মধ্যে একটা মাধ্যম থাকতে হবে, সে কি ড্রিঙ্ক কিসের মাধ্যমে করে, অর্থাৎ কি ড্রিঙ্ক করে, টি ড্রিঙ্ক করে, চা পান করে। তাহলে ড্রিঙ্ক কাজটা চায়ের মাধ্যমে হচ্ছে, চা না থাকলে তো তার পান করা কাজ হতো না, চা আছে বলে তো তার পান করা কাজ হচ্ছে। সেজন্য টিটা হচ্ছে অবজেক্ট, কারণ টি আছে বলে তার কাজ ড্রিঙ্ক হচ্ছে। তাই আমরা বলতে পারি টিকে কেন্দ্র করে তার ড্রিঙ্কের কাজটা হচ্ছে, এই জন্য টিটা হচ্ছে অবজেক্ট। Let us about the board again. এবার আমরা দেখব প্লেস। প্লেস মানে হলো স্থান, যে স্থানে কাজ করে, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয়, এটা হলো প্লেস। প্লেস বা স্থান, যেখানে ক্রিয়া সম্পন্ন হয়, যেখানে ক্রিয়া সম্পন্ন হয় সেই স্থানকে বলা হয় প্লেস। এখানে at home, at home হলো প্লেস। তাহলে স্থান যেখানে ক্রিয়া সম্পন্ন হয় সেই স্থানকে বলা হয় প্লেস। এখানে at home হলো প্লেস। এই সেন্টেন্সে, আমাদের সেন্টেন্সে আর ড্রিঙ্ক টি at home এভরিডে, এই সেন্টেন্সের মধ্যে at home হচ্ছে প্লেস। Let me without the board.
এরপর টাইম, টাইম অর্থাৎ সময়। যে সময়ে ক্রিয়া সম্পূর্ণ হয় তাই হচ্ছে সেন্টেন্সের টাইম। যে সময়ে ক্রিয়া সম্পূর্ণ হয় তাই হচ্ছে সেন্টেন্সের টাইম। এখানে এভরিডে হচ্ছে টাইম, এখানে এভরিডে হচ্ছে টাইম, এভরিডে হচ্ছে টাইম। সুতরাং আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচারগুলোর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্লেস, টাইম এগুলোর সংজ্ঞা জানলাম, এগুলি কাকে বলা হয়, কোনটা কাকে বলা হয় জানলাম। এখন আমরা যেটা জানবো, আমাদের সেন্টেন্সে অতীব গুরুত্বপূর্ণ তিনটা জিনিস যেটা আমরা জানবো। কিভাবে আমরা একটা সেন্টেন্স ইংলিশ সেন্টেন্স থেকে কিভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করব সেটা আমরা এখন দেখব। So we have the board, a portion of the board. Subject, sentence থেকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খুঁজে বের করার কৌশল। অর্থাৎ আমরা সেন্টেন্স থেকে কিভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে খুঁজে বের করব তার কৌশল। এক নম্বর, প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমরা দেখব সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটাকে আমরা খুঁজে বের করতে হবে। যেমন এখানে আই ড্রিঙ্ক টি অ্যাট হোম এভরিডে, এই সেন্টেন্সে কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? নিশ্চয়ই ড্রিঙ্ক দ্বারা, কারণ ড্রিঙ্ক মানে পান করা, এখানে কাজ করা বোঝাচ্ছে, কোনো কিছু করা, কোনো কাজ করা বোঝাচ্ছে সেন্টেন্সের মধ্যে। ড্রিঙ্ক হলো আমাদের এখানে
ভার্ব। তাহলে প্রথমে সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। তা আমরা ড্রিঙ্ক শব্দটা খুঁজে বের করলাম, এটা হলো আমাদের ভার্ব। আমরা এখন জানলাম ড্রিঙ্ক হচ্ছে আমাদের ভার্ব। তা আমরা ভার্ব কাকে বলে আমরা সংজ্ঞা বলেছি, যে ওয়ার দ্বারা কোনো কাজ কিছু করা, যাওয়া, হওয়া, কোনো কাজ করা বুঝছে, সেটা হলো ভার্ব। এখন ড্রিঙ্ক দ্বারা খাওয়া, পান করার কাজ বোঝাচ্ছে, তাহলে এটা ভার্ব। তাহলে ড্রিঙ্ক শব্দটা বের করে ফেললাম, এটা আমাদের ভার্ব। এখন তারপরে কি করতে হবে, 2 নাম্বার করতে হবে, হচ্ছে ভার্বকে কে বা কারা, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট। এখানে যদি আমি বলি ড্রিঙ্ক, পান করা, তাহলে কে ড্রিঙ্ক করে, উত্তর হবে আই ড্রিঙ্ক করি, আই। তাহলে আই হলো সাবজেক্ট এখানে। তাহলে আমি ভার্ব ড্রিঙ্ককে কে দ্বারা প্রশ্ন করলাম, কে ড্রিঙ্ক করে, উত্তর হবে আই ড্রিঙ্ক করি, তাহলে আই সাবজেক্ট। সুতরাং ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটাই সাবজেক্ট। 3 নাম্বার, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। আমাদের যে সেন্টেন্স আছে আই ড্রিঙ্ক টি অ্যাট হোম এভরিডে, এখানে আমরা যদি প্রশ্ন করি পান করে, কি পান করে, উত্তর হবে চা পান করে, বাংলা বাক্যে। আমি তো সকালে বাসায় চা পান করি, তাই আমি মধ্যে ধরি কি পান প্রশ্ন করি, কি পান করি, উত্তর হবে চা পান করি। আর ইংলিশে যদি বলি আই ড্রিঙ্ক টি অ্যাট হোম এভরিডে, যদি প্রশ্ন করি কি ড্রিঙ্ক করি, উত্তর হবে টি। তা টিটা হলো আমার অবজেক্ট, টি হচ্ছে অবজেক্ট। ভার্বকে আমি প্রশ্ন করলাম কি পান করি, উত্তর হচ্ছে টি পান করি, তা টিটা হলো অবজেক্ট। তাহলে আমরা যেটা লিখলাম ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট বা কর্ম। ডিয়ার স্টুডেন্টস, এই 3টা সূত্র যদি মুখস্থ করে রাখো, তাহলে তোমার সব সেন্টেন্স থেকে সাবজেক্ট, ভার্ব
এবং অবজেক্ট বের করা খুবই সহজ, এবং তখন তোমাদের সেন্টেন্স লেখা অথবা গ্রামাটিক্যাল যে কোনো কিছু লিখতে ভুল হবে না, শুদ্ধ করে লিখতে পারবে। আমরা এখন একটা জিনিস দেখব, অবজেক্টের মধ্যে কিন্তু কোনো সেন্টেন্সে অবজেক্ট দূরে থাকতে পারে, একাধিক অবজেক্ট থাকতে পারে কোনো সেন্টেন্সে। আমরা এখন একটা সেন্টেন্স দেখি, দেখাবো আমরা একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট কিভাবে থাকে। লেট আস the teacher teaches me English. এই সেন্টেন্সে আমরা যদি অবজেক্ট বের করি, আমরা ফার্স্ট অবজেক্ট কি, কোথায় অবজেক্ট কোনটা কষ্ট করবো, আবার ক্রিয়াকে, ক্রিয়া হচ্ছে কি আমাদের টিচেস হচ্ছে ক্রিয়া, ভার্ব টিচেস। তাহলে কি কি টিচ করে, ইংলিশ, এটা একটা অবজেক্ট। অবজেক্ট আর হচ্ছে কাকে কাকে টিচ করে, মি, আমাকে, এটা একটা অবজেক্ট। তাহলে আমরা দুটো অবজেক্ট পেলাম এখানে। এখন দুটো অবজেক্টের মধ্যে দেখতে পাচ্ছ একটা প্রাণী আর একটা অপ্রাণী, প্রাণীবাচক অর্থাৎ মানুষ। মি হলো মানুষ, প্রাণীবাচক, আর ইংলিশ হলো অপ্রাণীবাচক। তো দুটো অবজেক্ট দেখছি আমরা এখানে, একটা প্রাণীবাচক অবজেক্ট মি, একটা অপ্রাণীবাচক অবজেক্ট ইংলিশ। অর্থাৎ দুটো অবজেক্টের মধ্যে একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। তাহলে তোমরা যখনই কোনো কিছু করতে যাবে তখন অবশ্যই দেখতে হবে কোনটা প্রাণীবাচক অবজেক্ট কোনটা অপ্রাণীবাচক অবজেক্ট, সেটা লক্ষ্য করে তখন হয়তো অন্য কাজ করতে হবে। কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করব বা অন্য কাজ করব, তখন আমরা অবজেক্টের মধ্যে প্রাণীবাচক অবজেক্ট অপ্রাণীবাচক অবজেক্ট কোনটা আবার দেখতে হবে। এখন যেটা অপ্রাণীবাচক অবজেক্ট, এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট বলা হয়, ডিরেক্ট অবজেক্ট। আর যেটা প্রাণীবাচক, এটা ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। So dear students, I think you have understood how to frame a সেন্টেন্স। একটা সেন্টেন্সকে গঠন করতে হবে, স্পেশালি সার্চ সেন্টেন্স স্পেশালি দেখলা। লাস্ট পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম অবজেক্ট নিয়ে, অবজেক্ট দুটো থাকে, যদি থাকে কোনো সেন্টেন্সে, একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। যেটা প্রাণীবাচক অবজেক্ট সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা অপ্রাণীবাচক অবজেক্ট সেটাকে বলা ডিরেক্ট অবজেক্ট। আর এখানে ডিরেক্ট অবজেক্ট সাধারণত আগে লেখা হয় সেন্টেন্সের মধ্যে, এবং ইনডিরেক্ট অবজেক্টটা পরে লেখা হয়। তবে ইনডিরেক্ট অবজেক্ট আগেও লিখতে পারবে, ডিরেক্ট অবজেক্ট আগেও লিখতে পারবে, ইনডিরেক্ট অবজেক্ট পরেও লেখা যায়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা আলোচনা করলাম, একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, সেন্টেন্সের অংশগুলো, এবং এরপরে আমরা সাবজেক্ট কীভাবে বের করতে হয়, অবজেক্ট কীভাবে বের করতে হয়, ভার্ব কীভাবে বের করতে হয়। আবার অবজেক্টের মধ্যে দুটো থাকতে পারে, একই সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে। সেখানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট যাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা বস্তুবাচক অবজেক্ট যাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আমরা সেটাও দেখালাম। আশা করি তোমরা এগুলি বারবার দেখবে এবং ফলো করবে, এবং তোমরা সহজে সেন্টেন্স গঠন করতে পারবে, যে কোনো কিছু সহজে লিখতে পারবে। So dear students, so far today, thank you very much.